হ্যালো এভরিওয়ান। আমি ফেলুকেশ। আমাকে সবাই ফেলুকেশ হিসেবেই জানে। এই পেজের যারা ফলোয়ার্স তারা সবাই হয়তো আমার সাথে পরিচিত। তো আজকে একটা স্পেশাল ব্লগ বানাচ্ছি আমি। আমার কিছু ব্লগ আমি আগে ইউটিউবে পোস্ট করেছি, বিশেষ করে সত্যজিৎ রায়ের বাড়ি ভেতরে ইন্টেরিয়র কিরকম, এবং সেখানে সত্যজিৎ রায়ের প্রপগুলো কিভাবে রাখা আছে সেইটা আমি একটা ব্লগে দেখিয়েছিলাম এরকম। কিন্তু এইটা একটা নতুন ইনিশিয়েটিভ আমার তরফ থেকে। এটা আমি ফেসবুকের জন্য প্রথম একটা ব্লগ বানাচ্ছি, যেটা ইউটিউবেও যাবে। এটার মেন উদ্দেশ্যটা হলো যে এটা আমি কিছুদিন আগে, বা অ্যাকচুয়ালি জাস্ট গতকাল, বা সপ এই গত সপ্তাহে আমি ইউটিউবে সার্চ করছিলাম যে হারকিউল পোয়ারোর সবচেয়ে ভালো উপন্যাস কোনগুলো। কারণ আমি সবার কাছেই ফেলুদা ব্যোমকেশ শার্লক হোমসের সব গল্পই আছে, বা যারা বিবলিওগ্রাফার আমার মতো, যারা বুক কালেক্টর, তাদের কাছে আছে। কিন্তু হারকিউল পোয়ারোর সব বই উম, সবার কাছে হয়তো নেই, কারণ আমরা ঠিক জানি না যে কোন গল্পগুলো ভালো কোন গল্পগুলো খারাপ। বা যেহেতু সবকটা গল্প, সবকটা 40টা বই হারকিউল পোয়ারোর আলাদা আলাদা 40টা উপন্যাস হিসেবে পাওয়া যায়, কোনো সমগ্র নেই। একটু মানে আমরা যদি জানতে পারি আগে থেকে যে কোন গল্পগুলো ভালো, তাহলে আমাদের বইগুলো কিনতে সুবিধা হয়। তো এইটা করার সময়, এই সমীক্ষাগুলো দেখার সময় যেটা দেখলাম যে সবকটা সমীক্ষাই বিদেশি সমীক্ষা, প্রত্যেকটা, মানে কোনো ভারতীয় সমীক্ষা নেই এখানে। তো তখন আমার মনে হলো যে তাহলে কি ফেলুদার ক্ষেত্রেও এটা করা প্রয়োজনীয়। ফেলুদার ক্ষেত্রে কি, ফেলুদার সবচেয়ে ভালো উপন্যাস কোনগুলো, গল্প কোনগুলো, এইটা কি সবার কাছে পৌঁছে দেওয়া খুব দরকারি। I thought this is a very important initiative for any ফেলুদা ফ্যান, যে সে যেন জানতে পারে, যদি কেউ নতুন ফেলুদা পড়া শুরু করে, তারা যেন জানতে পারে যে সবচেয়ে ভালো গল্প কোনগুলো ফেলুদার, তাহলে সে সেইগুলো থেকেই শুরু করতে পারে। আহ, তো এইটা আমার ব্যক্তিগত মতামত। এই নিয়ে মানে মানে কারোর অন্য ভিন্ন মত থাকতেই পারে, আমি সেটা নিয়ে একটু বলছিলাম। তো আমার নজরে যে গল্পগুলো সবচেয়ে ভালো, সেইগুলো নিয়ে আমি আজকে এই ব্লগটা করছি। এবং আমি পুরো র্যাঙ্ক করব যে ফ্রম 12 to 1, মানে এইটা, সেই জন্যই এই ব্লগের নাম আমি দিয়েছি ফেলুদার সেরা 12। আমার কাছে ফেলুদার সবচেয়ে ভালো 12টা গল্প কি কি, ফ্রম 12 to 1। এবং তারপরে শেষে আমি সবচেয়ে, আমি খারাপ বলবো না, কিন্তু একটু নিম্নমানের যে গল্পগুলো, 5টা গল্প আমার খারাপ লাগে, আমার নিম্নমানের লাগে একটু, সেই 5টার কথাও বলবো। যে এই 5টা গল্প অ্যাভয়েড করতে পারে পাঠকরা, কারণ এই গল্পগুলো অতটা ভালো নয়। কিন্তু শুরু করবো ডেফিনেটলি সবচেয়ে ভালো গল্পগুলো দিয়ে, মানে সেরা 12 দিয়ে, ফেলুদার সেরা 12। তাহলে দেখা যাক যে কোন গল্পগুলো আছে এই তালিকায়। তো শুরু করতে চলেছি। আমার কাছে, আমার প্রিয়, বা আমার মতে সবচেয়ে ভালো ফেলুদার উপন্যাস হলো, ও সরি, আমি তো বলেছিলাম আমি সবচেয়ে খারাপ থেকে শুরু করবো, তাহলে ভালোটা সাসপেন্স থাকুক, ঠিক ফেলুদার গল্পের সাসপেন্স, যেটা একদম শেষে গিয়ে উন্মোচন ঘটে। তো শুরু করি সবচেয়ে 12র মধ্যে সবচেয়ে নিচে কোনটা আছে, মানে 12 নম্বর, 12 নম্বর কোনটা আমার নজরে। ফেলুদার 12তম গল্প, যেটা আমার নজরে 12th ফেল নয়, 12th ফেল নয়, এই 12টা গল্পই পাশ করেছে। তো তার মধ্যে 12 নম্বর গল্প হলো ডবল ফেলুদা বইয়ের অন্তর্গত
ভূস্বর্গ ভয়ঙ্কর। ভূস্বর্গ ভয়ঙ্কর একটা খুবই ভালো মার্ডার মিস্ট্রি আমার নিজের লাগে। এবং ভূস্বর্গ ভয়ঙ্কর একটা দিক থেকে খুবই মানে আলাদা এবং খুব বিশিষ্ট, খুব বিশেষ একটা গল্প। কারণ এই গল্পে অলৌকিকের একটা মানে উপস্থিতি আছে। অলৌকিক মানে ভূতের উপস্থিতি, আত্মার উপস্থিতি সত্যিই আছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি যে ফেলুদার কোনো গল্পে থাকতে পারে। ব্যোমকেশের শৈল রহস্য গল্পে আমরা দেখেছি যে সত্যি আত্মার উপস্থিতি আছে। পোয়ারোর ক্ষেত্রে আমরা হ্যালোউইন পার্টি গল্পে দেখেছি, হ্যালোউইন পার্টি উপন্যাসে পোয়ারো একটি মানে একটি আত্মা এসে তার তার মৃত্যুর বদলা নেবে। শার্লক হোমসের আমার ঠিক জানা নেই কোনো আত্মা আছে কিনা গল্পে, কিন্তু ফেলুদারও সেরকম আমরা মনে করি যে ফেলুদার কোনো গল্পে হয়তো কোনো অলৌকিকের ব্যাপার নেই, কোনো ভূতের ব্যাপার নেই, কিন্তু এই গল্পে, এই ডাবল ফেলুদা বইয়ের ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পে, এই গল্পে কিন্তু অলৌকিক আছে, ভূতের একটা ব্যাপার আছে। যাদের আত্মা নামানো হচ্ছে তারা কিন্তু সত্যি আসছে এবং তারা বলছে তারা অপরাধী কি অপরাধী নয়, কারণ এটা একটা কিন্তু স্পেশাল ব্যাপার। সেই জন্য আমার কাছে এই গল্পটা 12 নম্বর স্থানে আছে ফেলুদার সমস্ত গল্পের মধ্যে। অবশ্যই মাস্ট রিড গল্প, এবং এখন ওয়েব সিরিজ হয়ে গেছে জাস্ট রিসেন্টলি, তো সবাই দেখে নিয়েছে। তো এবং যারা দেখেনি তারা প্লিজ যেন দেখবেন এবং গল্পটাও পড়বেন, এটা খুবই ভালো একটা গল্প। এবার আসি 11তম গল্পে, নাম্বার 11। আমার কাছে 11 নম্বর গল্প, যেটা আমার মনে হয় 11তম, এটা হলো পা 12 বলতে একদম শেষের দিকে ডক্টর মুন্সি ডায়েরি। পা 12 যেটা যেটা সত্যজিৎ রায়ের গল্পের একটা 12টা গল্পের একটা কালেকশন, তার সবচেয়ে অন্তিম গল্প ডাক্তার মুন্সি ডায়েরি। এটাও খুব বিখ্যাত গল্প, এটা আমরা জানি। এই গল্পটাও আমার কাছে খুব ভালো এবং খুব স্পেশাল, তার কারণ হচ্ছে একটা এই গল্পের খুনি, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এই গল্পের খুনি এমন একজন যে যিনি একেবারেই কারোর মাথায় আসতে পারে না যে উনি খুনটা করতে পারেন, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে এই গল্পে একজন নারী চরিত্রের একটা বিশেষ ভূমিকা আছে, যেটা ফেলুদার গল্পে খুব বেশি দেখা যায় না বা দেখাই যায় না বলতে। এই গল্পে কিন্তু একজন নারী চরিত্রের একটা বিশাল বড় ভূমিকা আছে, এবং তিনি বোধহয় সবচেয়ে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সমস্ত চরিত্রের মধ্যে যারা রয়েছে। তো আমার কাছে 12 বইয়ের এই ডক্টর মুন্সির ডায়েরি গল্পটি হচ্ছে 11 নম্বর গল্প, ফেলুদার 11 নম্বর গল্প। এরপরে আসছি 10 নম্বর, নাম্বার 10, ফেলুদার 10 নম্বর গল্প, যেটা আমার সবচেয়ে পছন্দের। আমার কাছে 10 নম্বর গল্প যেটা আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো ফেলুদা 1, ফেলুদা 2 গল্পের এবার কাণ্ড কেদারনাথে। এবার কাণ্ড কেদারনাথে মানে এমন একটা গল্প যেটা জটায়ুর মানে আত্মীয়দের নিয়ে কথা বলে, জটায়ুর পূর্বপুরুষদের নিয়ে কথা বলে, এবং একটা অদ্ভুত মানে কি বলবো টেলিপ্যাথির যোগ আছে এই গল্পে। এই গল্পে একটা অদ্ভুত কোইন্সিডেন্স আছে, জটায়ু নিজের কাকাকে ফিরে পায় এই গল্পের থ্রুতে। এই গল্পে সেরকম কোনো ক্রাইম অ্যাজ সাচ নেই, বাট এই গল্পটার মধ্যে যে থ্রিল আছে, যে বিউটিফুল সিনারিজ বর্ণিত হয়েছে, এবং যদি এই গল্পটা কেউ পড়ে তো হি উইল বি দেয়ার ইন কেদারনাথ। মানে আমরা কেদারনাথে পৌঁছে যাই, আমরা পুরো ইমাজিন করতে পারি যে কোথায় কি আছে। তো আমার এখনো কেদারনাথ যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আমার কোনোদিন মনেই হয়নি যে এখন অব্দি যে যেতে হবে। আই অলরেডি নো এভরিথিং অ্যাবাউট কেদারনাথ, বদ্রীনাথ, এই ট্রেকটার ব্যাপারে, বিকজ অফ দিস পার্টিকুলার স্টোরি। সো দিস ইজ এ ভেরি ভেরি মানে কি
কি বলবো, দিস ইজ এ স্টোরি দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং এর মধ্যে যে আত্মিক ব্যাপারটা আছে, যে রিলেশনশিপের ব্যাপারটা আছে, সেইটা কিন্তু অন্য কোনো গল্পে পাওয়া যায় না ওরা মনে। তো এই গল্পটা একটা মানে ইটস এ ভেরি নাইস ট্রাই। এবং এই গল্পটা অনেকে জানে না যে এই গল্পটা সত্যজিৎ রায় লিখেছিলেন বেলভিউ নার্সিংহোমে যখন তিনি অ্যাডমিটেড ছিলেন in the 80s decade, যতদূর আমার মনে পড়ে 82 বা 83 নাগাদ। তো তখন কিছু করার ছিল না, উনি বসে বসে নিজের কেবিনে গল্প লিখছিলেন এবং হি নেম দ্য স্টোরি। প্রথম নাম ছিল ম্যানুস্ক্রিপ্টের কেদারদা, বদ্রিদা ও ফেলুদা। তারপর উনি চেঞ্জ করে এটাকে এবার কাণ্ড কেদারনাথে করবো, কারণ মানে টু মেক ইট অ্যালিটারেটিভ, যেটা আমরা দেখি যে অ্যালিটারেশনের একটা ব্যাপার থাকে ফেলুদার সব গল্প। এই গল্পটা খুব ভালো, নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্রাইম, কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং গল্প। এটা খুব একটা মানে কি বলবো, একটা মানে এই গল্পের সঙ্গে একটা আত্মিক টান হয়ে যায় পাঠকের, যারা ফেলুদা অ্যান্ড কোম্পানিকে নিজের আত্মীয় মনে করে তাদের, বিশেষ করে। তো এইটা হলো আমার নাম্বার 10। তারপরে আমি আসছি আমার নাম্বার 9-এ, দ্য নাইন্থ স্টোরি। তো আমার কাছে ফেলুদার যে গল্পটা আমার মনে হয় যে 9 নম্বর স্থানে থাকা উচিত, সেটা হলো টিনটোরেটোর যিশু। যেটা যদি কেউ নাও পড়ে থাকে, সবারই সিনেমাটা দেখা হয়ে গেছে, এটা আমি 100% শিওর যে এই গল্পটা কেউ জানে না এরকম হতেই পারে না। সবাই এই গল্পটা জানে। এই গল্পে একটা ব্যাপার আছে, এই গল্পে প্রথম ফেলুদাদের বিদেশ যাত্রা করতে হয় পাসপোর্ট দেখিয়ে, কারণ তার আগে কাঠমান্ডুতে যাওয়া হয়েছিল, কিন্তু সেটাতে পাসপোর্ট দরকার পড়েনি। তো এইটা প্রথম অফিসিয়ালি বিদেশ ট্যুর করা হয় এই গল্প। তো সেই জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট গল্প। তাছাড়া এই গল্পের যে মানে রেঞ্জ এবং যে লেয়ার্স পরপর ফেলুদা ভেদ করতে থাকে পরপর, এবং যেভাবে বেরোয় যে রুদ্রশেখর নিয়োগী আসলে মারা গেছেন, তার ছেলে রাজশেখর নিয়োগী ছদ্মবেশে সাংবাদিক হয়ে রয়েছে, পরিবারেরই এক ছেলে রুদ্রশেখর নিয়োগী হয়ে এসছে, এইগুলো খুবই একটা মানে মনে হয় যে খুব এজ অফ দ্য সিট থ্রিলারের একটা কি বল উপাদান এই গল্পে রয়েছে। তো এবং সিনেমাটার ক্ষেত্রে আমি দেখেছি এইটা এই উপন্যাস থেকে যে সিনেমাটা তৈরি হয়েছিল, সেইটা আমার মতে সন্দীপ রায়ের সর্বসেরা ফেলুদাদের মধ্যে একটা। মানে সন্দীপ অনেকে বলে যে সন্দীপ রায়ের সিনেমাগুলো হয়তো অত ভালো হয় না, কিন্তু টিনটোরেটোর যিশু সিনেমাটা ইজ আমেজিং। মানে বিশেষ করে যে ফাইট গুলো ইনকর্পোরেট করা হয়েছে, যেটা উপন্যাসে নেই বা গল্প সিনেমায় আছে, যে ফাইট গুলো অ্যাকচুয়ালি টোটা রায়চৌধুরী নিজে কোরিওগ্রাফ করেছিলেন মানে হংকং এ গিয়ে, সেইগুলো এত বেশি মানানসই হয়েছে সিনেমার চিত্রনাট্যের সাথে। এবং মানে আমার পার্সোনালি টিনটোরেটোর যিশু সিনেমাটা খুব ভালো লেগেছিল। আমার উপন্যাসটাও পড়ে এত ভালো লাগেনি যত না আমার সিনেমাটা ভালো লেগেছিল। তো এইটা আমার মতে সেই জন্য 9 নম্বরে থাকবে উপন্যাস হিসাবে। সিনেমা হিসাবে এটা হয়তো সোনার কেল্লা, জয়াবাবুনাথের পরেই থাকবে। সন্দীপ রায়ের সিনেমা হিসাবে একদম প্রথম দিকে থাকবে। সন্দীপ রায়ের সিনেমা আমার মনে হয় রয়্যাল বেঙ্গল রহস্য, টিনটোরেটোর যিশু, গোরস্থানের সাবধান, এইগুলো ওনার সর্বসেরা ফেলুদা। তার মধ্যে টিনটোরেটোর যিশু আই থিঙ্ক ইজ ফ্যান্টাস্টিক। এই গেল 9 নম্বর। 9 নম্বরের পরে আমি আসছি 8 নম্বর। 8 নম্বর উপন্যাস যেটা আমার মতে, সেটা হলো এই এই মানে ইলাস্ট্রেশনটা এরকম, অলঙ্করণটা এরকম যে নামটা পড়তে একটু অসুবিধা হবেই। সত্যজিৎ রায় নিজেই এটা করে গেছেন। এটা হলো গ্যাংটকের গন্ডগোল। এইটা ফেলুদার ফার্স্ট অফিসিয়াল মার্ডার মিস্ট্রি। এইটা হলো এর আগে ফেলুদা যে কেসগুলো সলভ করছিল, সেইগুলো চুরির কেস ছিল, ব্ল্যাকমেলিং এর কেস ছিল, ভয় দেখানোর কেস ছিল, একটা বন্ধু নিজের বন্ধুর সঙ্গে খুনসুটি করছে এরকম কেসও ছিল। কিন্তু দিস
novel made Feluda the biggest detective in Indian literature. And I literally mean it. Feluda is the biggest detective in Indian literature. There is no doubt about this. And this novel is instrumental for that. এই এই গল্প, এইটা হলো প্রথম মার্ডার মিস্ট্রি, এবং এই গল্পটা লেখাই হয়েছিল, এটা অনেকে জানে না যে এই গল্পটা লেখা হয়েছিল ডিউ টু দ্য ডেথ অফ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানে এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পরে যখন দেশের সম্পাদক সাগরময় ঘোষ নতুন গোয়েন্দা কাহিনী খুঁজছিলেন, কারণ ব্যোমকেশ আর ছাপা হবে না, তখন উনি সত্যজিৎ রায়কে রিকোয়েস্ট করেন যে প্লিজ একটা ফেলুদা আমাদের পত্রিকার জন্য লিখে দিন। তখন সত্যজিৎ রায় এই গল্পটা দেখে, তো অ্যাকচুয়ালি গ্যাংটকে গন্ডগোল is a tribute to Sharadindu Bandyopadhyay. That is why Feluda became a serious detective from this story like Byomkesh. হ্যাঁ, এটাই হলো গ্যাংস্টার গন্ডগোলের পেছনের কাহিনী, যে এই গল্পটাই কেন মার্ডার মিস্ট্রি হিসাবে দেওয়া হলো। কারণ মার্ডার মিস্ট্রি লিখতে হতো, কারণ ব্যোমকেশ কখনো ছোট কেসের তদন্ত সেরকম করেনি, তো সেই জন্য ব্যোমকেশের অভাব পূরণ করার জন্য সত্যজিৎ রায় মার্ডার মিস্ট্রি লিখলেন। And then it became absolutely cult. It became a cult novel for us. তো এইটা হলো আমার কাছে 8 নম্বর 8ম স্থানে রয়েছে গ্যাংটকে গন্ডগোল। তারপরে আসি নাম্বার 7। নাম্বার 7-এ অবভিয়াসলি এটাই থাকবে, সবাই দেখতেই পাচ্ছে, এটা দার্জিলিং জমজমা। কেন থাকবে সপ্তম স্থানে? দার্জিলিং জমজমাট আমার মতে ফেলুদার সেরা মার্ডার মিস্ট্রি। আমি নিজে মনে করি দার্জিলিং জমজমাটের থেকে ভালো মার্ডার মিস্ট্রি ফেলুদার কাছে নেই। কারণ যে বিভিন্ন মোটিভ দেখানো হয়েছে চরিত্রদের, যে একটা লোককে মারার জন্য বিভিন্ন লোকের বিভিন্ন মোটিভ, এই ব্যাপারটাই একটা অসাধারণ লেগেছিল আমার, যেটা পরবর্তীকালে আমার ডাক্তার মুন্সির ডায়েরিতেও পেয়েছি, বিসর্গ ভয়ঙ্করও পেয়েছি, কিন্তু অতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেনি। কারণ আমরা দার্জিলিং জমজমাটে অলরেডি জিনিসটা দেখে নিয়েছিলাম যে একটা লোককে মারার জন্য সে একজনকে খুন করেছিল, তার ছেলে তার সেক্রেটারি হিসাবে লুকিয়ে আছে, তার নিজের ছেলে তাকে মারতে চায়, তার সঙ্গে সম্পর্ক ভালো নয়, সে তার ব্যাংকের এক প্রাক্তন কর্মচারী তাকে চিনে ফেলে, সেই জন্য সে তাকে মারতে চাইছে। এই ব্যাপারগুলো যে লেয়ার্স গুলো এই গল্পে, সেটা একটা অসাধারণ আমার লেগেছিল যখন আমি প্রথম পড়েছিলাম দার্জিলিং জমজমাট। আমার কখনো মনে হয়নি যে কোনো মার্ডার মিস্ট্রি হয়তো এর থেকে বেটার ফেলুদার কাছে এসেছিল। সত্যি কোনো মার্ডার মিস্ট্রি এর থেকে বেটার হয়তো। ডক্টর মুন্সির ডায়েরিও খুব ভালো, ভূস্বর্গ ভয়ঙ্করও খুব ভালো, গ্যাংটক গন্ডগোলও খুব ভালো, কিন্তু নাথিং বিটস দার্জিলিং জমজমাট for me is the best murder mystery for Feluda, just like Chiriyakhana for Byomkesh, or the murder of Roger Ackroyd for Poirot. So this is number 7. Number 6 is a little tricky. Number 6-এ আমার যেটা মনে হয় এটা হলো থাকা উচিত এই ভদ্রলোকের গোরস্থানের সাবধান, যেটা আমি বললাম একটু আগে যে সিনেমা হিসাবে অত্যন্ত উচ্চমানের একটা সিনেমা আমরা দেখেছি সন্দীপ রায়ের থেকে, অসাধারণ একটা সিনেমা, এবং ততটাই ভালো হচ্ছে উপন্যাসটা অসাধারণ। এই গল্পে অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির সঙ্গে কলকাতার যে মেলবন্ধন, ওটাকে যেরকম ভাবে দেখানো হয়েছে, সেটা হয়তো আমরা জানতেই পারতাম না কোনোদিন, বা বুঝতেই পারতাম না যদি এই নভেলটা না থাকতো। আমার কাছে কলকাতাকে চেনার একটা অসাধারণ বই হচ্ছে এটা। কলকাতাকে চেনার, কলকাতার ইতিহাস জানার, কলকাতা কিরম ভাবে ব্রিটিশদের দখলে ছিল এবং ব্রিটিশরা কতটা ওতপ্রোতভাবে কলকাতার সঙ্গে জড়িত ছিল, এইটা চেনার উপন্যাস হচ্ছে এই বইটা। এর থেকে ভালো কোনো বই আদি কলকাতাকে নিয়ে আমার মনে হয় না লেখা হয়েছে,
ফিকশন তো লেখা হয়নি, নন ফিকশন আমি যাচ্ছি না, ফিকশন লেখা হয়নি। এইটা আমার কাছে, দিস ইজ নাম্বার 6, গোরস্থানের সাবধান, যেটা আমার কাছে একটা অসাধারণ উপন্যাস এবং দ্য বেস্ট novel definitely based on Kolkata. So please do read it. Even if you have seen the film, read this book because the book has a lot more materials, lot more information than shown in the movie. Please read this book. So number 6 done. Number 5 is Chinnamasta Robisha. Number 5. এইটা এতটাই স্পেশাল একটা গল্প আমার মনে হয়। এটা স্পেশাল কেন, তার অনেক কারণ আছে। এই গল্পে কোনো অপরাধ নেই, এই গল্পে কোনো অপরাধ নেই সেরকম। এই গল্পে ফেলুদা কোনো অপরাধের তদন্ত করছে না, কোনো অপরাধ ঘটেনি। এই গল্পে মনস্তাত্ত্বিক ব্যাপারটা মারাত্মকভাবে আছে, এই গল্পে ধাঁধা ব্যাপারটা মারাত্মকভাবে আছে, হেয়ালি ব্যাপারটা আছে, সলভ করতে হচ্ছে। পরপর সলভ করলে একটা লোকের জীবনকে চেনা যাবে, যে লোকটা সারা জীবন ধরে হেয়ালি করে গেছে, সারা জীবন ধরে কথা নিয়ে খেলেছে, সেরকম একটা লোকের জীবনকে জানতে চাইছে ফেলুদা, কারণ সে নিজে আর বেঁচে নেই লোকটা। তো কিভাবে জানা যাবে? তো তার ডায়েরি থেকে প্রচুর অগুন্তি হেয়ালি ফেলুদা পায় এবং সেইগুলোকে সলভ করে আলটিমেটলি জানা যায় যে মানে হোয়াট হি ওয়ান্টেড টু সে। এবং অনেক লেয়ার আছে, মানে ঠিক মানে এই গল্পে আর এই গল্পের সঙ্গে গ্যাংটকের গন্ডগোলের একটা মিল, দুটো মিল অ্যাকচুয়ালি, যে ভিকটিমের ছেলে ছদ্মবেশ নিয়ে রয়েছে, অন্য চরিত্রদের মতোই সেও রয়েছে, সেটা আমরা জানতে পারছি না, একদম সেটা গিয়ে জানতে পারছি। এবং দুজনের নামই বীরেন্দ্র, এটা একটা অদ্ভুত মিল দুটো গল্পের মধ্যে। দুজনের নামই বীরেন্দ্র, বীরেন্দ্র শেলবাঙ্কার আর বীরেন্দ্র চৌধুরী এখানে বা কারান্ডিকার, দুজনেই ছদ্মবেশ নিয়ে রয়েছে। এবং আমরা শেষে জানতে পারছি যে এই হলো ভিকটিমের ছেলে। তো এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার এবং এটা খুবই একটা ইন্টেলিজেন্ট বুক। এটা খুব মানে এই বইতে যেটা দরকার সেটা হচ্ছে মস্তিষ্ক। এই বইতে কিন্তু খুনই নেই, অ্যাট দি এন্ড কোনো রহস্য উদ্ঘাটন নেই, কিছু নেই, কিন্তু এই গল্পে যেটা রয়েছে সেটা হলো ব্রেনের খেলা। ইউ হ্যাভ টু পুট ইউর ব্রেন ইনটু ইট। তো এটাই বলবো যে এটা ওয়েব সিরিজটা যেটা হয়েছে সেটা একদম বই থেকে তুলে দিয়েছে সৃজিত মুখার্জি। এটা আমি দেখেছি যে সৃজিত মুখার্জি কিচ্ছু বাদ দেননি, তিনি বইতে যা আছে ইনট্যাক্ট একদম তুলে দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে আমাদের শঙ্করলাল মিশ্রের বাবাকে, দীনদয়াল মিশ্রকে মারা হয়েছিল, কিভাবে মহেশ চৌধুরী মেরেছিল সেটাও দেখানো হয়েছে, যেটা গল্পে দেখানো হয়নি বা গল্পে লেখা হয়নি। তো ওয়েব সিরিজটা দেখে থাকলে বা বইটা পড়ে থাকলে এটা সবার ভালো লাগতে বাধ্য। এইটা আমার মনে হয় পঞ্চম স্থানে থাকবে ডেফিনেটলি। টপ 5 শুরু হয়ে গেছে, তো এটা নাম্বার 5 আছে। নাম্বার 4 থাকবে ডেফিনেটলি যত কাণ্ড কারখানাতে। এগেন অ্যানাদার ব্রিলিয়েন্ট মার্ডার মিস্ট্রি, মাইট নট বি অ্যাজ গ্রেট অ্যাজ দার্জিলিং জমজমাট, কারণ দার্জিলিং জমজমাটে প্রচুর সাসপেক্টস রয়েছে, এই গল্পের সাসপেক্ট হয়তো এত নেই। কিন্তু আমি এটা ছোটবেলা থেকে বলি বা অনেক আগে থেকে বলে আসছি যে এই গল্পটা ফেলুদার সবচেয়ে কমার্শিয়াল গল্প ইন দ্য সেন্স যে এই গল্প নিয়ে সিনেমা করা মানে এই গল্পটা হলো ফেলুদার বোম্বাইয়ের বোমপেটে, এই গল্প নিয়ে সিনেমা করা খুব দরকারি। এটা খুব একটা ফিল্মেবল গল্প, বাংলা সিনেমা হোক হিন্দি সিনেমা হোক। সেই জন্যই দেখুন এটাই একমাত্র গল্প যেটা নিয়ে হিন্দিতেও সিনেমা টেলিফিল্ম হয়েছে, বাংলাতেও টেলিফিল্ম হয়েছে, কারণ ওয়েব সিরিজও হয়েছে। দিস ইজ অলরেডি দ্য মোস্ট অ্যাডাপ্টেড নভেল বিকজ ইট হ্যাজ দ্যাট মেটেরিয়াল। এটার কারণ তাই ড্রাগস নিয়ে কারবার, একটা বিগ ভিলেন, তার রাইট হ্যান্ড ম্যান, সবকিছু বলিউড ফিল্মের মতো এই গল্পে। এই গল্পে দিস ইজ নট এ নভেল, দিস ইজ এ বলিউড ফিল্ম রিটেন অ্যাজ এ নভেল অ্যান্ড এ গুড বলিউড ফিল্ম। ইটস নট ফোটোপাইরিন মার্কা কোনো সিনেমা নয়, এটা সত্যিকারের ভালো একটা সিনেমা, বলিউড সিনেমা এই নভেলের আকারে একটা রয়েছে। এটা আমার কাছে মোস্ট ফিল্মেবল ফেলুদার উপন্যাস, যা থেকে একটা সত্যি ভালো সিনেমা হতে পারে এবং হয়েছেও। 3টে সিনেমা অলরেডি হয়ে বসে আছে, একটা ওয়েব সিরিজ তাদের মধ্যে, এবং আশা করছি পরবর্তীকালে হয়তো 70mm বড় মানে লার্জ স্কেলেও কোনো না কখনো সিনেমা হতে পারে। সন্দীপ রায় নিজেও করতে পারেন, বা যদি হিন্দি রাইট কেউ কেনে সেও করতে পারে। ডোন্ট ইগনোর দিস বুক, দিস ইজ এ ভেরি ভেরি important novel.
নাম্বার 3। সো যত কাণ্ড কাঠমান্ডুতে যিনি ভিলেন, তার আসল যে উপন্যাস, তার তার প্রথম দেখা যে উপন্যাসে, সেটাই আমাদের নাম্বার 3, যেটা নিয়ে কোনো ডাউট নেই, এটা ডেফিনেটলি নাম্বার 3-এই থাকবে, জয় বাবা ফেলুনাথ। এটা এটা সেরা সেরা 3-এর একটা। এবং এই গল্পের কোনো মানে তুলনা হয় না, এই উপন্যাসের কোনো তুলনা হয় না। এই 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 উপন্যাস মানে, এবং উপন্যাসটা পার্টিকুলারলি আমি নিজে সবসময় বলেছি যে এই এই সিনেমাটা আমার অতটা মনে দাগ কাটেনি বা অতটা ভালো লাগেনি যতটা উপন্যাসটা পড়ে আমার লেগেছে। এই উপন্যাসটা এত ভালো এবং এই উপন্যাসটা সিনেমাটার থেকে এতটাই আলাদা, যেটা বইটা পড়লে আমরা জানতে পারি। বইয়ের অনেক এলিমেন্টস আছে যেটা সিনেমার মধ্যে নেই। সিনেমাটাকে ছোট করা হয়েছে একটু, আমি বলছি না সিনেমাটা খারাপ, কিন্তু বইটা আরো অনেক 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 ভালো, গল্পটা অনেক বেশি ভালো, উপন্যাসটা অনেক বেশি ভালো। এটা প্লিজ ডোন্ট ইগনোর ইট। ইভেন ইউ, ইফ ইউ হ্যাভ ওয়াচড দ্য ফিল্ম মাল্টিপল টাইমস, গো রিড দিস বুক ইন ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু উপন্যাসটাকে উপেক্ষা করবেন না। এটা অসাধারণ একটা গল্প, এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ নাম্বার 3। এই এই মানে এই গল্পের যা ক্লাইম্যাক্স, সেটাও সিনেমার থেকে বেটার, সিনেমার ক্লাইম্যাক্সের থেকেও বেটার ক্লাইম্যাক্স হচ্ছে গল্পে। এবং মানে সিনেমায় শুধুই মগনলাল হচ্ছে অপরাধী, বাট বইতে কিন্তু আমাদের একাধিক অপরাধী আছে। আমি বলছি না আর কে অপরাধী, কিন্তু বইতে অপরাধীর সংখ্যা আরো বেশি, আরো আরো চরিত্র আছে যারা কিন্তু অপরাধ ঘটিয়েছে, এবং সেটা মারাত্মক অপরাধ, যে চুরির কথা বলছি। তো এইটা আমার কাছে নাম্বার 3। সেই জন্য নাম্বার 2। ওকে, সো যারা ফিল্মটা পড়েছে তারা হয়তো বুঝতেই পারছে যে দুটো স্থানে কোন কোন নভেল আছে। আর কারণ দুটোই এমন নভেল আছে যেগুলো হচ্ছে সর্বসেরা। তো তাদের মধ্যে আমি প্রথম জনকে বেছে নেবো, ফার্স্টে আমি তাদের মধ্যে দ্বিতীয় জনকে বাঁচবো প্রথম, কিন্তু দ্বিতীয় জনকে বাঁচার পরে নাম্বার 1টা উইল বি অবভিয়াস। আমার কাছে নাম্বার 2 হলো ইনি। হ্যাঁ, আজকে আসলে নন্দন গেছিলাম সোনার কেল্লা দেখতে, ভাবলাম যে এইটা পড়েই যাব, সেই জন্য এইটা পড়েও আছি। এবং ইনি হলো আমাদের 2 নম্বর উপন্যাস। হ্যাঁ, মানে 2 নম্বর স্থানে ইনি আছেন। এই বইটা নিয়ে আর নতুন করে কি বলবো, মানে আমার কাছে এই সিনেমাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাংলা সিনেমা। আমার মনে হয় না এর থেকে ভালো বাংলা সিনেমা কোনোদিন তৈরি হতে পারে, বা এর থেকে ভালো বাংলা সিনেমা কোনোদিন হয়েছে। এই ছবিটা সিনেমা হিসাবে আমি বলছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাংলা সিনেমা, আমি অন্য ভাষা নিয়ে কিছু বলতে যাচ্ছি না। উপন্যাস হিসাবে এটা দ্বিতীয় স্থানে আছে। উপন্যাস আর সিনেমায় কিছু পার্থক্য আছে, সেটা নিয়ে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। এইটুকু পার্থক্য বলতে পারি যে সিনেমায় কিছু চেঞ্জেস আনা হয়, কিছু পরিবর্তন আনা হয়, কারণ সেইগুলোকে যদি বাস্তব রূপ দেয়া হতো তাহলে হয়তো অনেক অপরাধ ঘটতে পারত। একটা উদাহরণ দিই, এই কিছুদিন আগে ছাওয়া বলে একটি সিনেমা বেরিয়েছিল ভিকি কৌশলের। তাতে একটি কাল্পনিক গুপ্তধন দেখানো হয়েছিল একটি মহারাষ্ট্রের একটি কেল্লায়, একটি ফোর্টে। জানা যায় কিছুদিন পরে, খবর পেয়েছি আমি থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড থ্রু ডিফারেন্ট মানে নিউজ পেপার, থ্রু ডিফারেন্ট নিউজ সাইট, যে ওই কেল্লায় গিয়ে নাকি মানে ভারতীয়রা যারা থাকেন ওখানে, মানে যারা অধিবাসী ওইখানকার, তারা গিয়ে ওই কেল্লা খুঁড়ে ওই গুপ্তধন বার করার চেষ্টা করেছেন। কারণ তাদের কাছে সিনেমাটা এতটাই রিয়েলিটি হয়ে উঠেছে, সিনেমাটা এতটাই বাস্তব হয়ে উঠেছে, তারা মনে করে যে সত্যি ওইখানে গুপ্তধন আছে। তারা খুঁড়ে গুপ্তধন খুঁজতে গেছিল। ঠিক এই কারণেই সোনার কেল্লা উপন্যাসে এমন একটা এলিমেন্ট ছিল যেটাকে সিনেমায় পরিবর্তন পরিবর্তন করা হয়েছিল, কারণ সত্যজিৎ রায় জানতেন যে এই কাণ্ড ঘটতে পারে। সেটা হলো সোনার কেল্লা উপন্যাসে সত্যি গুপ্তধন আছে, সত্যি গুপ্তধন আছে। জয়সালমীরের যে মানে গোল্ডেন ফোর্ট, সেখানে কিন্তু একটা জায়গায় সত্যি গুপ্তধন পোতা আছে, এবং সেটাকে ময়ূর পাহারা দিচ্ছে।
কিন্তু সিনেমায় সেটা দেখানো সম্ভব ছিল না, কারণ তাহলে গিয়ে কিন্তু বিশেষ করে বাঙালিরা গিয়ে ওই কেল্লার কিন্তু মানে কি বলবো রফা দফা করে দিয়ে আসতে পারতো। তো সেই জন্যই এই এই ব্যাপারটা সিনেমায় গুপ্তধন আসলে রাখা হয়নি। আরেকটা যেটা ব্যাপার, না ওটা আমার মনে হয় যে মুকুলধর জাতিস্বর এইটা সত্যজিৎ রায় সিনেমাটিতেও দেখিয়ে দিয়েছে লাস্ট সিনে, যখন মুকুলধর কাঁদতে শুরু করে তখন উনি বুঝিয়েছেন যে সত্যিই জাতিস্বর, এবং গল্পেও এটাই আছে যে মুকুলধর কিন্তু সত্যিই জাতিস্বর, এটা চেঞ্জ হয়নি। কিন্তু এই যে গুপ্তধনের ব্যাপারটা, গুপ্তধনের বাস্তব রূপ এটা কিন্তু আমরা গল্পে পাই, সিনেমায় পাই না। সিনেমায় সেটা না রাখার যথাযথ কারণ ছিল। তো এবার বোঝাই যাচ্ছে আমাদের নাম্বার ওয়ান কি, সর্বসেরা ফেলুদার উপন্যাস বা গল্প। আমার কাছে ফেলুদার সর্বসেরা উপন্যাস হলো, এটা আমি জানি যে দিস ইজ নট এ শক এনিমোর, কারণ সোনার কেল্লা যখন 2 নম্বরে ছিল একমাত্র একটাই বই 1 নম্বরে থাকতে পারে, এটা মানে রয়্যাল বেঙ্গল রহস্যই থাকবে। এই গল্পটাকে কেন 1 নম্বরে রাখলাম, কেন সোনার কেল্লার উপরে রাখলাম বা কেন জয়া বাবা ফেদুনাথের উপরে রাখলাম, সেইটা আমি বলতে চাই। এই গল্পটা আমি ছোটবেলায় পড়েছিলাম যখন আমি স্কুলে পড়ি, এবং এই গল্পটা স্পেশালিটি হলো এই গল্পটা আমি একদম রাত্রিবেলা অন্ধকার ঘরে পড়তাম, জাস্ট রিডিং ল্যাম্প চালিয়ে। আমি ছোটবেলায় আমি খুব ভূত টুতকে ভয় টয় পাই না। আমার একটা ব্যাপার হচ্ছে আমি একেবারেই কিন্তু অলৌকিকে বিশ্বাস করি না, আমি ভয় পাই না। আমি যে জিনিসটায় ভয় পাই সেটা হলো হিংস্র জন্তু জানোয়ার। এই গল্পে এই হিংস্র জানোয়ার তো রয়েছেই, বাঘ রয়েছে, এবং তার সঙ্গে একটা মারাত্মক রহস্য রয়েছে। সেইটা আমি রাত্রিবেলায় পড়েছি ডিম লাইটে। তো আমার কাছে দিস ক্রিয়েটেড এ হ্যাভক ফিয়ার। এই বইটা পড়ে আমার ছোটবেলায় সত্যি ভয় ভয় লেগেছিল, এটা আমার এখনো মনে আছে। এই বইটা এই এই যে সিচুয়েশন গুলো আমি ইমাজিন করছিলাম যে আচ্ছা সত্যি এরকম রাত্রিবেলা বৃষ্টির মধ্যে গুপ্তধন খুঁজছে, তোমরা বাঘ এসে অ্যাটাক করলো হ্যান ত্যান। তো দিস ক্রিয়েটেড এ গুড অ্যামাউন্ট অফ ফিয়ার ইন মি। এটাও কিন্তু আরেকটা বই যেখানে কোনো সেরকম অপরাধ নেই, কারণ অপরাধী নেই, অপরাধ ঘটেইনি। কিন্তু তার জন্য এই বইটার গুণমান একটুও কমে যাচ্ছে না, বইটার গুণমান মানে বরঞ্চ বেড়ে যাচ্ছে। কারণ এরকম একটা উপন্যাস যাতে কোনো কেউ অপরাধ করেনি, তাও একটা খুন হয়েছে, সেই খুনটাকে জাস্টিফাই করা থ্রু সায়েন্স, এবং তারপর গুপ্তধনের একটা অস্তিত্ব খুঁজে পাওয়া, তারপর তার মধ্যে আবার বাঘ, মানে সবকিছু খুন, গুপ্তধন, বাঘ, সবকিছু একটা উপন্যাসের মধ্যে ঢুকে গেছে। মানে এর থেকে বেটার কি হতে পারে ফর থ্রিলার লাভার্স আর কি। মানে দিস ইজ অ্যাবসলিউটলি দ্য বেস্ট অফ ফেলুদা, দিস ইজ ফেলুদা অ্যাট ইটস পিক। যদিও কোনো কোনো রকম কোনো ইয়ে নেই, কোনো অপরাধ নেই সেরকম। রবীন্দ্রনাথের গুপ্তধন উপন্যাসের একটু হয়তো ইন্সপিরেশন আছে, যেটা ওই বিদগ্ধ মুখমণ্ডল মণ্ডনম যে বইটা আছে সেটা গুপ্তধনেও ছিল। এবং ওই যে ছড়াটা দিয়ে সলভ করা হয়েছিল যে মুড়ো হয় বুড়ো গাছ হাত গন ভাত পাত, এই ছড়াটার সঙ্গে ওই গুপ্তধনের যে ছড়াটা তার সঙ্গে একটু মিলও আছে। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি বলে দিলাম নিশানি, এই ব্যাপারগুলো একটু এলিমেন্ট ওয়াইজ হয়তো একটু কাছাকাছি গুপ্তধন মানে গুপ্তধনের সঙ্গে, কিন্তু তার মানে যে কপিড ফ্রম গুপ্তধন সেটা একবারও নয়। আরেকটা ব্যাপার হলো যে শার্লক হোমসের একটা গল্প ছিল মাসগ্রেভ রিচুয়াল, এটা যারা পড়েছে তারা জানবে যে এই গল্পের একটু ইন্সপিরেশন আছে রয়্যাল বেঙ্গল রহস্য, কিন্তু গল্পগুলো সম্পূর্ণ আলাদা। গল্পগুলো মানে কোনো কপি পেস্টের কোনো ব্যাপার নেই, সুতরাং সেই জন্য এটাকে একটা ইন্ডিভিজুয়াল উপন্যাস হিসাবে ধরা যেতে পারে, এবং কমপ্লিটলি মানে দিস ইজ দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড দিস উইল রিমেন দ্য বেস্ট। কারণ এখন তো নতুন করে কোনো উপন্যাস এর জায়গা নিতে পারবে। তো দিস ইজ মাই টপ 12 বলবো। আশীর্বাদ যেন সঙ্গে থাকে, তাহলে আরো ব্লগ করব, এবং এটা আমার নতুন একটা প্রচেষ্টা আমি করলাম আজকে। এবং চেষ্টা করব যে কিভাবে আরো মানুষকে ফেলুদা ব্যোমকেশের উপর আকৃষ্ট করা যায়। এটা সেই জন্যই আমার নাম ফেলুকেশ আমি রেখেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ডু ওয়াচ দিস and share this if possible.